মকর রাশির সম্পর্কিত এটা কিন্তু আমার দ্বিতীয় ভিডিও এই বক্রি অবস্থা শনির। আজকে নক্ষত্রটাকে নিয়ে বিশেষভাবে আলোচনা করব, কারণ বক্রি অবস্থায় একটা সত্যি অনেকেরই বিশেষ চিন্তা থাকে যে শনির এই বক্রি অবস্থায় কী রকম প্রভাব পড়বে। তো যাই হোক, শনিকে বুঝতে হবে শনি কি বুঝাতে যাচ্ছে বক্রি অবস্থায়, সেটাকে ভালো মতন করে বুঝে নিতে পারলেই যথেষ্ট। যার জন্য এই দ্বিতীয় ভিডিওটি আমি দিচ্ছি। এটা নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রেই বক্রি হচ্ছে শনি। এই জুলাই মাসের 13 তারিখে, আবার অক্টোবর মাসের 4 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে শনি, তখন চলে আসবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আর 28শে নভেম্বর পর্যন্ত তার বক্রি অবস্থা থাকবে। বিগত দিনে শনি রাশি পরিবর্তন করেছে এবং তার আগে তো 7.5 ছিল, সেই সময় শনি বক্রি হয়েছিল, তখন পজিশনগুলো গ্রহের অন্যরকম ছিল। এখন যে মুহূর্তে শনি বক্রি অবস্থায় আসছে, এই অবস্থায় কিন্তু গ্রহদের পজিশন যথেষ্ট ভালো। তো যাই হোক, অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং এটা চন্দ্র রাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে। বক্রি অবস্থায় বিশেষ কিছু দিকে খেয়াল রাখতে হবে, কারণ শনি যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রের ফলেও কিন্তু বৃদ্ধি করবে। এই যে নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, এটা মীন রাশিতেই পড়ছে, 4টি চরণ। দেবগুরু বৃহস্পতি কিন্তু এর অধিপতি, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আবার আয়ুর্বুধন না। তো এর 4টি চরণই পড়ছে দেবগুরু রাশিতে, মীন রাশিতে, এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছে আবার শনিদেব। অর্থাৎ শনিদেবের নিজের নক্ষত্র হচ্ছে উত্তরা ভাদ্রপদ, শুধু রাশিটা পড়ে গেছে হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি। শনির সাথে দেবগুরুর সম্পর্ক কিন্তু অতপ্রতভাবে জড়িত, কারণ ধনু রাশির পরে হচ্ছে মকর রাশি, তারপরে কুম্ভ রাশি, তারপরে কিন্তু পরে হচ্ছে মীন রাশি। অর্থাৎ শনির দুটি রাশির সামনে আর পিছনে কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশি থাকে। সেরকম কিন্তু নক্ষত্রের দিক থেকেও শনির নক্ষত্রকে, যেমন পুষ্যা নক্ষত্র যে ত্রিকোণ তৈরি হয়, এটা কিন্তু মোক্ষ ত্রিকোণ হয়ে যায় কালপুরুষ চক্রে, কারণ এটা জলতত্ত্ব রাশিতে পড়ছে, কর্কট রাশি। কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্র পড়ছে, তার আগে গুরুর নক্ষত্র পড়ে যায় পুনর্বসু নক্ষত্র। সেরকম বৃশ্চিক রাশি জলতত্ত্ব রাশি, এইখানটাতেও শনির নক্ষত্র অনুরাধার আগে পড়ে যাচ্ছে বিশাখা নক্ষত্র। সেরকম মীন রাশিতে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র, তার আগে পড়ে যায় কিন্তু পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। অর্থাৎ দেবগুরুর সাথে শনির কিন্তু একটা সম্পর্ক নিবিড়, যার জন্য শনির সাথে কিন্তু দেবগুরু বৃহস্পতির যে প্রভাব হয়ে যায় সেটা কিন্তু সম্পর্ক হয়ে যায়। এবার সম্পর্কটা কেন হয়? কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের কারক, আর শনি হচ্ছে কি কর্মের কারক। শনি যে কাজটা করবে, দেবগুরুর জ্ঞান কিন্তু অবশ্যই লাগে, এবং ধর্ম জিনিসটা কিন্তু দেবগুরুর মাধ্যমে দেখা হয়। তো কেউ যদি জেনে শুনে পাপ কাজ করে, তাহলে তো দেবগুরুর সাথে যে সম্পর্ক যদি মনে করেন যে মিত্রতা হয়ে যেত, তাহলে তো জেনে শুনেও ভালো ফল দিবে, এরকম ব্যাপারটা হয়ে যেত। জেনে শুনে পাপ কাজ করা আর জেনে শুনে ভালো কাজ করা, এর মধ্যে তো তফাৎ রয়েছে, যার জন্য সম্পর্ক হয়ে যায়। যে নিজের জ্ঞানকে কেউ যদি খারাপ কাজে লাগায়, তাহলে শনি কিন্তু সেই খারাপ ফলটাই দিবে। যদি জেনে শুনে যদি ভালো কাজ করে, তাহলে কিন্তু শনি কিন্তু সেই ভালো ফলটাই দিবে। এই সম্পর্কের জন্যই দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক হচ্ছে সম্পর্ক। তো শনিদেবের এই যে গোচর, যে মুহূর্তে শনি বক্রি হচ্ছে, সেই মুহূর্তে দেবগুরু বৃহস্পতির সাথেও কিন্তু একটা তৎকালীন মিত্রতা সম্পর্ক, এবং অন্যান্য গ্রহদের যে অবস্থান, এটাও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান। কারণ শনি 3য় ঘরে বক্রি হচ্ছে, এই মুহূর্তে আবার শুক্র কিন্তু নিজের রাশিতে অবস্থান করছে। শুক্র কিন্তু বৃষ রাশিতে 5ম ঘরে অবস্থান করছে। এই মাসের 25 তারিখে শুক্র রাশি পরিবর্তন করবে। সেরকম দেবগুরু বৃহস্পতি উদয় হয়ে গেছে, সূর্য অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে 6ষ্ঠ ঘরে, এবং সূর্যও কিন্তু এই মাসের মধ্যভাগে আবার রাশি পরিবর্তন করবে। বুধ আবার 7ম ঘরে অবস্থান করছে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে। তো বুধ হচ্ছে তো ভাগ্যের ঘরের অধিপতি, ভাগ্যের ঘরের অধিপতিও 7ম ঘরে বুধ অবস্থান করছে, তার দৃষ্টি পড়ছে রাশির উপর। বুধের 7ম ঘরে অবস্থান হয়ে যাও মানে বুধকে বলা হয় পরশ পাথর, এবং বুধও কিন্তু এই মাসের 18 তারিখে আবার বক্রি হয়ে যাচ্ছে। অর্থাৎ শনিও বক্রি হচ্ছে, ভাগ্যের ঘরের অধিপতিও বক্রি হচ্ছে। শনি যেরকম বক্রি অবস্থায় ভাগ্যের ঘরকে দেখবে, ওই কন্যা রাশি বুধের মূল ত্রিকোণ রাশিকে, সেরকম বুধও কিন্তু বক্রি হয়ে রাশির উপর বুধের দৃষ্টি থাকবে। আবার 8ম ঘরে মঙ্গল কেতু অবস্থান করছে, মঙ্গলও তো নক্ষত্র পরিবর্তন করে নিল,
পূর্বা ফাল্গুনী নক্ষত্রে চলে এসছে এবং এই মাসের শেষের দিকে মঙ্গল আবার রাশি পরিবর্তন করবে। কেতু আবার এই মাসের 20 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে। কেতু চলে আসবে হচ্ছে সূর্যের নক্ষত্র থেকে বেরিয়ে চলে আসবে হচ্ছে শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। রাহু ওদিকে ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, কথার মায়াজাল তৈরি করবে। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির শুভ নবম দৃষ্টি এই রাহুর উপর পড়ছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে তো থাকছে হচ্ছে অমৃতধারা এবং নবম দৃষ্টিতে হচ্ছে কি বিশেষ কৃপা লাভ। অর্থাৎ এমন কথার মায়াজাল তৈরি করবে যে না হওয়া কাজ কিন্তু সম্ভব হবে। আর এই বক্রি অবস্থায় অনেক ভালো জিনিস এই মকর রাশির জীবনে ঘটতে যাচ্ছে। শুধু চিন্তা হবে যে শনি কী বুঝাচ্ছে, কারণ গ্রহ যখন বক্রি হয়ে যায় তখন কিন্তু তার চেষ্টা বলে বৃদ্ধি পায়, তাহলে শনির বলেও কিন্তু বৃদ্ধি পাবে। কোন দিক থেকে বলগুলো বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু অবশ্যই এই সময় বুঝে নেওয়া উচিত, এবং যে নক্ষত্র সেই নক্ষত্রটাকেও বোঝা উচিত। আহির-বুধন্যা হচ্ছে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি। এই আহির-বুধন্যা হচ্ছে পৃথিবীর নিচে বসে থাকা সাপ, যেটা দেবতার সাথে তুলনা করা হয়েছে শেষনাগের সাথে। যে এর কোমরের নিচের অংশটা হচ্ছে সাপের মতন, উপরের অংশটা হচ্ছে দেবতার মতন, এবং শেষনাগের সাথে তুলনা করা হয়েছে শ্রীহরি বিষ্ণু এই শেষনাগের উপরই কিন্তু শয়ন করেন। অতএব এই নক্ষত্রের থেকে একটা গভীর বিশ্লেষণ, ধীর স্থির স্বভাব, একাগ্রতা, ধৈর্য জিনিসটাও উঠে আসছে। অর্থাৎ শনি কিন্তু এই প্রভাবগুলোতেও যথেষ্ট বৃদ্ধি করবে। এবং এই নক্ষত্রের যে গুণগুলো, এই গুণগুলো সম্পূর্ণই কিন্তু শনির সাথে মিল। কারণ শনি যে রাশিতে অবস্থান করে সেই রাশিতে প্রায় দীর্ঘদিন পর্যন্ত থাকে, প্রায় 2-2.5 বছর। শনি যে রাশিতে অবস্থান করে যার জন্য ধীর গতি একটা জিনিস উঠে চলে আসে, একটা স্লো জিনিস উঠে চলে আসে। তো বক্রি অবস্থায় সেই ধীরগতি জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে। অধৈর্য হলে চলবে না নক্ষত্র, আগেই বললাম যে ধৈর্য জিনিসটা বিশেষ একটা এই সময়কালে প্রভাব দিবে। শনি থেকে ন্যায় জিনিসটা বুঝায়, তাহলে ন্যায় পথে থেকেই তোমাকে কর্ম করতে হবে। অন্যায় যেখানটাতে সেখানটাতে তো শনি নাই। এবার এই নক্ষত্রের 4টি চরণই পড়ছে দেবগুরু বৃহস্পতির রাশিতে, তাহলে ন্যায় জিনিসটা তোমাকে বুঝতে হবে। আর যেখানটাতে ন্যায় সেখানটাতে তো ধর্ম, যেখানটাতে অন্যায় সেখানটাতেই তো অধর্ম। শনি তো এটাই বুঝাচ্ছে যে ধর্মপথে থেকেই তোমাকে, ন্যায় পথে থেকেই কর্ম করতে হবে। যার জন্য দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক হয়ে গেছে সম, বা এই জিনিসটা বুঝতে পারছে। তারপরে শনি থেকে সেবা জিনিসটাকে বুঝাচ্ছে, অর্থাৎ সেবাও জিনিসটা করতে হবে। কারণ ধর্মের ঘরের সপ্তম ঘরই হচ্ছে তৃতীয় ঘর, যে ঘরে শনি অবস্থান করছে। এবার শনির যে সপ্তম দৃষ্টিটা সেটা তো ভাগ্যের ঘরে পড়ছে, তাহলে ভাগ্যের সাথে একটা কানেকশন হচ্ছে। ভাগ্যের ঘরটা কি ঈশ্বরীয় শক্তির ঘর, ধর্মের ঘর। তাহলে এই যে ঘরটা, এই সপ্তম ঘরটার যে কানেকশন হচ্ছে, আমাদের লাল কিতাব বলছে যে এই ধর্মের ঘরের সপ্তম ঘর হচ্ছে শিষ্যের ঘর। তাহলে গুরুর প্রতি যথেষ্ট আস্থা এবং গুরুর দীক্ষা যারা নেননি তাদের জীবনে গুরুর দীক্ষা এই সময়কালে অবশ্যই প্রয়োজন রয়েছে। কারণ গুরুর জ্ঞানের আলোতেই অজ্ঞানতার অন্ধকার দূর হয়। শনি থেকে দায়িত্ব জিনিসটাকেও বুঝায়। এবার সমাজের প্রতি তোমার কি দায়িত্ব, তোমার ফ্যামিলির প্রতি কি দায়িত্ব, সেই দায়িত্বগুলো তোমাকে পালন করতে হবে। কারণ শনি যে ঘরে অবস্থান করছে সেই ঘরে তো ফলে বৃদ্ধি করবে বক্রি অবস্থায়। তো সেই ঘরে কি ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক দেখা হয়, এই ঘর থেকে কাজকর্মও দেখা হয়, যেরকম মিডিয়া, সেলস, সমাজের প্রতি, সমাজের লোকেদের সাথে উঠা বসা, এগুলো সমস্ত কিছু দেখা হয়। শিষ্যত্ব এই জিনিসটা দেখা হয়, যে গুরুর দীক্ষা, শিষ্য, এই সমস্ত দিকে দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে। দায়িত্ব, কর্তব্য, এগুলোই তো বুঝাচ্ছে শনি। তারপরে যে শনি এই ঘরে অবস্থান করছে তার তৃতীয় দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে। পঞ্চম ঘরটা কি সন্তানের ঘর, সন্তানের শিক্ষা দীক্ষার ঘর। তাহলে এদিকেও দায়িত্ব পালন করতে হবে, যে পিতামাতারা সন্তানদের উপর দায়িত্ব পালন করতে হবে। যে সমস্ত পিতামাতাদের মকর রাশি, সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে হবে। সন্তানের শিক্ষা দীক্ষার দিকে পালন করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। সেরকম যে সমস্ত সন্তানদের এই মকর রাশি চলছে তাদেরকে পিতামাতার উপর দায়িত্ব, কর্তব্য, এগুলো পালন করতে হবে। এটাই তো বুঝাচ্ছে শনি, এটাই তো বুঝাতে চাইছে যে তুমি তোমার দায়িত্ব কর্তব্য থেকে কোনো সময় সরে আসতে পারবে না। তোমার দায়িত্ব, তোমার কর্তব্য তোমাকে পালন করতে হবে। শনির সপ্তম দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে। ভাগ্যের ঘর যেটা হচ্ছে নবম ঘর, নবম ঘর থেকে পিতার সাথে সম্পর্ক বুঝায়। তাহলে পিতা মাতা উভয়ের প্রতি তোমার দায়িত্ব কর্তব্য এটাই তো পালন করতে বলছে। এই সময়কালে শিক্ষার দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে।
উচ্চশিক্ষার দিক থেকে যেরকম যোগ ভালো রয়েছে, যাদের বিদেশে যাওয়ার স্বপ্ন রয়েছে সেই স্বপ্নও পূরণ করবে শনি। শনির দশম দৃষ্টি পড়ছে একদম যে দ্বাদশ ঘরে, যেটা হচ্ছে ধনু রাশি। দশম ঘর থেকে সোশ্যাল কাজগুলোকে বুঝায়, আধ্যাত্মিক জগৎ, তীর্থস্থান ভ্রমণ, এই সমস্ত জিনিসগুলোকে বুঝায়। এগুলোর প্রতিও তোমার দায়িত্ব রয়েছে। সমাজের প্রতি, সামাজিক কাজের প্রতি, সমাজে যেটা অন্যায় হচ্ছে তার প্রতি একটা যে প্রোটেস্ট করা, সেটাও কিন্তু দায়িত্ব বুঝাচ্ছে। অর্থাৎ সমাজের যে কোনো সেবা যেটা ধর্মের পথে চলছে সেই দিকে তোমাকে দায়িত্ব নিভাতে বলছে শনি। শনির এই বক্রি অবস্থা সত্যি কথা বলতে গেলে যথেষ্ট ভালো দিক উঠে আসছে এই মকর রাশির। শুধু শনিকে চিনতে হবে যে শনি কী বুঝাচ্ছে, সেই জিনিসগুলো অক্ষর অক্ষরে পালন করতে হবে। আহির্বুধন্যা নক্ষত্রে শনি অবস্থান করছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে বলছে যে কোনো কাজ করতে গেলে তোমাকে হিসাব করে চলতে হবে। যেটা চলে গেছে সেটা বিগত হয়ে গেছে, এর আগে তো বহু গেছে, এবার এখন থেকে নিজের জীবনটাকে বদলে নাও। তার জন্য শনি তোমার পিছনে দাঁড়িয়ে রয়েছে, শনি তোমাকে সাহায্য করার জন্য দাঁড়িয়ে রয়েছে। শনি এখান থেকে অনেক কিছু বুঝাচ্ছে। কাগজপত্র যথেষ্ট মেনটেন করে চলতে হবে, কথাবার্তা মুখের কথাতে ম্যানেজমেন্ট হবে, কিন্তু কাজ হবে খাতা কলমে, এটাও কিন্তু শনি বুঝাচ্ছে। এবং অন্যান্য গ্রহদের সাপোর্ট রয়েছে। দেবগুরু বৃহস্পতি এই ষষ্ঠ ঘরে অবস্থান করছে। ষষ্ঠ ঘরে অবস্থান, সূর্য রয়েছে, সূর্য তো মধ্যভাগে চলে আসবে সপ্তম ঘরে। তো দেবগুরু বৃহস্পতির এই অবস্থান, আবার শুক্রও চলে আসবে মাসের 25 তারিখে। শুক্র আবার রাশি পরিবর্তন করবে, দুই গুরুর অবস্থান হবে। আমাদের জ্যোতিষশাস্ত্র লাল কিতাবে বলছে যে দুই গুরুর অবস্থানে তৈরি হয়ে যাচ্ছে একটা শুদ্ধ কেতু হয়ে যাচ্ছে একটা তৈরি, যে কেতুটার চরিত্র হবে শনির মতন। অর্থাৎ খুবই একটা ভালো অবস্থান হতে যাচ্ছে এই দেবগুরু বৃহস্পতি শুক্রের অবস্থান। দুই গুরুর জুতি ষষ্ঠ ঘরে তৈরি হবে। গুরু যথেষ্ট এই সময়কালে ভালো ফল প্রদান করবে এই মকর রাশিকে। যে গণ্ডগোল, অশান্তি, যেগুলো মীমাংসা হচ্ছিল না সেইগুলোর মীমাংসা হবে। কম্প্রোমাইজ জিনিসটা উঠে আসছে। দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো পড়ছে, দেবগুরু বৃহস্পতি উদয় হয়ে কিন্তু নিজের রাশিকে যেরকম দেখছে মূল ত্রিকোণ রাশিকে, সেরকম শনির কিন্তু মূল ত্রিকোণ রাশিকে দেখছে, যেটা হচ্ছে ধনসম্পত্তির ঘর। এবং সেই ঘরে রাহু অবস্থান করছে, রাহুর উপরে দৃষ্টি থাকছে। শনিও কিন্তু এই বক্রি অবস্থায় দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিকে দেখছে, উভয় রাশিকে দেখছে। আবার বুধ ভাগ্যের ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে। বুধও কিন্তু বক্রি হয়ে যাচ্ছে, বক্রি অবস্থায় বুধের দৃষ্টি থাকছে রাশির উপর। আর বুধ যখন বক্রি হয়ে যায় তখন কিন্তু যথেষ্ট ভালো ফল প্রদান করে। শনি হচ্ছে কর্মফলদাতা, কর্মের ফল দেয়। শনি এই যে এসেছে, এই যে বক্রি হচ্ছে, এই নিজের নক্ষত্রে, গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন স্বাভাবিকভাবে বল বৃদ্ধি পেয়ে যায়। অর্থাৎ শনি কিন্তু কর্মের ফল দিতে এসছে, সেটা কিন্তু পুরস্কারের মতনই হবে। যে এমন একটি পুরস্কার, যে পুরস্কার কিন্তু শনি কোনো সময় ফেরত নেয় না। শনি যেটা কর্মের ফল দেয় সেটা একেবারেই দিয়ে দেয়, সেটা পুরস্কার হিসাবে দিয়ে দেয় যে তোমার কর্মের ফল তুমি এটাই পাচ্ছ। হ্যাঁ, শনি কখন নেয় তার ফল রিটার্ন? যখন তার ফলের ব্যভিচার হয়, যে অন্যায় হচ্ছে, সেই যে পুরস্কার, সেই পুরস্কারের অপব্যবহার হচ্ছে, তখন কিন্তু শনি সেটাকে রিটার্ন নেয়। রাহুর মতন শনি সেরকম না, রাহু যেরকম দিয়ে দেয় সেরকম আবার অন্য দিক থেকে ফেরতও নিয়ে নেয়। কিন্তু শনি যেটা দেয় সেটা পুরস্কার হয়ে যায় জীবনে, যার জন্য শনির ফল দিতে দেরি হয়, কিন্তু শনি যে ফল দেয় তার মধ্যে স্থায়িত্ব থাকে। শনি যে অবস্থানটা নিচ্ছে বক্রি অবস্থায়, শুধু শনিকে বুঝতে হবে শনি কিন্তু খুব ভালো পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে এই মকর রাশির জীবনে। শুধু যে কথাগুলো বললাম এইগুলো কথাকে একদম ধীর মস্তিষ্কে ঠান্ডা মাথায় সেই বিচার বুদ্ধিতে চললে বিশেষ ফল কিন্তু শনি এই সময়কালে দিবে। শনি এই যে বক্রি হচ্ছে এই তৃতীয় ঘরে, এটা একটা মানে শনি বলতে গেলে জাস্ট পরীক্ষা করছে কিন্তু এই মকর রাশিকে। এই পরীক্ষাতে যদি মানে সঠিকভাবে চলা যায়, নিজের দিককে নির্দেশ করে সঠিক পদ্ধতিতে, তাহলে কিন্তু শনি জবরদস্ত একটা পুরস্কার দেবে এই মকর রাশিকে। সব দিক থেকে সফলতা পেয়ে যাবে, নিজের ব্যবসার দিক থেকে সফলতা পাবে, কাজকর্মের দিক থেকে সফলতা পেয়ে যাবে, যারা চাকরি করছেন সেদিক থেকেও সফলতা পাওয়া যাবে। কারণ পরিবেশটা ওরকমই তৈরি হয়েছে যে শনি যে অবস্থাতে বক্রি হচ্ছে এবং অন্যান্য গ্রহদের যে সাপোর্ট, সম্পূর্ণভাবে কিন্তু মকর রাশি এই সময়কালে পেতে যাচ্ছে। নিজের কার্যক্ষেত্রে যথেষ্ট একটা ভালো পদ, মান, সম্মান পেতে যাচ্ছে। এবং এই সময়কালে যেটা বিগত দিনে ছুটে গেছিলো, যে কোনো একটা বড় মহাজনের সাথে কাজ করছিলাম, যে কাজগুলো হচ্ছিল না, ছাড়া পড়ে গেছিলো মাঝখানে,
যে কোনো রকম কানেকশন নাই, বহুদিন ধরে যোগাযোগ নাই, সেই যোগাযোগও কিন্তু এই সময়কালে হবে পুরাতন মহাজনের সাথে, যে এক সময় অমুক সময় ওনার কাছ থেকে আমি মাল নিতাম, সেই সমস্ত মহাজনের সাথেও কিন্তু এই সময়কালে যোগাযোগ হবে। তবে শনি কিন্তু এটাও বুঝাচ্ছে যে তুমি যে কাজে করছো সেই কাজেই যুক্ত থাকো, সেই কাজকে কোনো সময় পরিবর্তন করতে যেও না, সেই কাজকে কিভাবে উন্নতি অগ্রগতির দিক থেকে নিয়ে যেতে হবে সেটা চিন্তা করো। যে কাজ করছো সেই কাজের জন্য এই নতুন মহাজন, পুরাতন মহাজনকে ছেড়ে দিলাম আবার নতুন মহাজন ধরবো, সেটাও না। তুমি সেই রকমভাবেই নিজের কাজকে মডিফাই করে এগিয়ে নিয়ে চলো। তা বলে যে নিজের কর্মকে পরিবর্তন করে নিয়ে অন্য কোনো কর্ম করব সেটার দিকে এগোলে চলবে না এই সময়। কারণ শনি কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। এই সময়কালে নিজের আলস্যকে যথেষ্ট ত্যাগ করতে হবে এবং অ্যাক্টিভ হতে হবে। কোনো রকম আলস্য নয়, আলস্যকে ত্যাগ করে এগিয়ে যেতে হবে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য তো সবথেকে ভালো সময় এই শনির বক্রী অবস্থা মকর রাশির। যে কোনো ব্যবসাতে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। শুধু যে সমস্ত গুণগুলো তুলে ধরলাম এদিকে যথেষ্ট খেয়াল রেখেই কাজ করতে হবে। নিজের ধৈর্যকে যথেষ্ট কাজে লাগাতে হবে, হিসাবকে যথেষ্ট কাজে লাগাতে হবে, খাতাপত্রকে যথেষ্ট, যেখানে কাগজের প্রয়োজন রয়েছে সেই সমস্ত জায়গাকে যথেষ্ট কাজে লাগাতে হবে এবং তার সাথে ঈশ্বরের উপর ভরসা করতে হবে। ঈশ্বরের উপর যথেষ্ট আস্থা নিয়ে আসতে হবে, তাহলে যথেষ্ট ভালো ফল এই সময়কালে পেতে যাচ্ছে এই মকর রাশি। অর্থাৎ শনির যে বক্রী অবস্থা এটা বরদানের স্বরূপ এই মকর রাশির ক্ষেত্রে, যে একটা বরদান পেয়ে গেল। খুবই সুন্দর গ্রহদের অবস্থান, সেই অবস্থাতে শনি বক্রী হচ্ছে। তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, খাবার দাবারের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। যারা মদ মাংসের প্রতি আসক্ত রয়েছেন এইখান থেকে যথেষ্ট দূরে থাকতে হবে, ব্যভিচার থেকে যথেষ্ট দূরে থাকতে হবে, অন্যায় পথ থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। এবং এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে এবং যে সমস্ত মন্দিরে সেবার প্রয়োজন আছে সেখানটাতে সেবা দান করবে। গুরুর দীক্ষা নিবে। রাস্তার কুকুরদের অবশ্যই এই সময় খাবার খাওয়াবেন। 2 নম্বরই এবং শর্টকাট পদ্ধতি থেকে সরে আসুন। শনিবার করে ভুল করেও লোহার বস্তু, চামড়ার বস্তু, সরিষার তেল বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন না। নিজের ছায়া দান করুন প্রতি শনিবার করে এবং পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালান তিলের তেল দিয়ে, যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাবেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। মনে হলো আবার এই ভিডিওটি দিলাম, কারণ আগের যেটা ভুল সেই ভুলটা যেন এবার না করা হয়। বিশ্বাস শুধু ঈশ্বরকেই করতে হবে আর নিজেকেই বিশ্বাস করতে হবে। ধৈর্য এবং দায়িত্ব কর্তব্য নিয়ে কাজ করতে হবে। আপনারা সবাই ভালো থাকেন। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। মকর রাশির জয় জয়কার হোক। মকর রাশির পুরাতন মান সম্মান আবার ফিরে আসুক। মকর রাশি আবার সেই পুরাতন সে যে একটা ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব আবার ফিরে পাক, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি। নমস্কার, ধন্যবাদ।